চেয়ারটাকে গুছাবার দরকার নেই বাবা, তোমরা পেরেশানি করে ফেলবে একদম। এদিকে তাকাও। রক্ত দিলে মাথা ঘুরে, 100 জন রক্ত দিলে 2-4 জন ঘুরবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ভয়ের কিছু ব্যাপার নেই। কিছুক্ষণ মাথাটা একটু চিনচিন করার পরে চোখ বন্ধ করে থাকলে, মুখে পানি দিলে আপনার রিকভারি হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া পুরুষ আর প্রতি 120 দিন ছাড়া যদি মহিলারা রক্ত দেয় তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। কেমন কেমন সুস্থ থাকবে? ক্যান্সারের ঝুঁকি কমবে। এখন ক্যান্সারের প্রবণতা বাড়ছে না কমছে? এটা আওয়াজ দেবেন, নাহলে আমি শেষ করে দেবো প্রোগ্রাম। বাড়ছে না কমছে? এই কমাতে গেলে তো বিজ্ঞানকে একটু মানতে হবে, বিজ্ঞান যে রাস্তা বলছে একটু শুনতে হবে। তো বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। কোনো মহিলা যদি 120 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। পৃথিবীর 5টা থেকে 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? স্ট্রোক। একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? নিয়মিত রক্তদান করতে হবে। স্ট্রোকের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি হবে? নিয়মিত রক্তদান যদি কেউ করে তার স্ট্রোকের সম্ভাবনা ঝুঁকি কমে যায়। এই ধরনের অনেক রোগ আছে, সেগুলো আপনারা সুস্থ হতে পারেন নিয়মিত রক্তদান করলে। আমি অনুরোধ করব আপনাদেরকে নিয়মিত রক্তদান করুন। একদিকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, অপরদিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছে রক্ত দেবো কি দেবো না, আমি বলবো আপনাদের আসুন। এই আমাদের শহীদদের স্মৃতিতে, আপনার বাড়ির ছেলে, আপনার পাড়ার ছেলে ইদ্রিস সাহাজির স্মৃতিতে যে রক্ত অর্পণ শিবির চলছে, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। মেডিকেল সায়েন্স বলছে আজকে আপনি রক্ত দিলেন, আপনার এই রক্ত দিলেন 18 থেকে 22 দিনের মধ্যে আবার সম্পূর্ণরূপে শরীরে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নাই। তাই যারা রক্ত দিতে ইচ্ছুক বা রক্ত দিতে চান তাদের উদ্দেশ্যে বলবো, ভারী খাবার আপনারা খাবেন না। ভারী খাবার খেয়ে রক্ত দেওয়া যায় না। তাই আপনারা যে কাজ করছেন, যেখান থেকে আসছেন, মাইকের আওয়াজ যদি যায়, তাদের কাছে অনুরোধ, ভারী খাবার খাওয়ার দরকার নেই, হালকা লাইট খাবার খেতে পারেন, এসে আপনারা রক্ত দিন। বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের কাছে বলতে চাই। আর গুটি কয়েক কথা, যার মধ্যে 1 নম্বর কথা, যেভাবে সারা রাজ্যে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে আজকে অতিষ্ঠ করে রেখেছে, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা রাজনৈতিক কারবারিরা মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, ওরা বিভাজন করে, হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যত ওরা করার চেষ্টা করবে, রাজনৈতিক হানাহানি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানে ওরা করার চেষ্টা করবে, আমরা দলবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা আরো আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ, আমাদের মধ্যে বোঝাপড়া, আমাদের মধ্যে ডায়লগ বিনিময় আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের যুব সমাজকে দায়িত্ব তুলে নিতে হবে। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম, নিউজে পাবলিশড হচ্ছে। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল, এই ধরনের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? অশিক্ষিত বর্বর ছাড়া আমি আর কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা, সতীদাহ নামের যে কুসংস্কার ছিল, মহিলাদের উপর যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল।
দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অনন্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি যদি বাপুর ভাষায় তাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মনীষীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া কবিতা গানকে, সোনার বাংলাকে, আমার সোনার বাংলা, একে যারা গিয়েছে অসমে তাদের নামে দেশদ্রোহের মামলা দিচ্ছে। তো কখনো আমরা কি দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া সেটাকে নাকি পরিবর্তন করার গল্প শোনাচ্ছে। আর আজকে সকালে উঠে যে খবরটা শুনলাম, যেটা দেখলাম, সত্যি ভারাক্রান্ত মন। আমরা কোন বাঙালি? জাগ্রত হতে হবে। বাঙালি আজকে অস্তিত্ব রক্ষার লড়াই আছে, যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য তারা লড়াই করে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে, নারীদের অধিকার দিয়েছে। সেই রাজা রামমোহন রায়কে আজকে কি করছে? আপনার তাকে দেশদ্রোহী, তাকে ব্রিটিশদের দালাল বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কি হবে না? হতে হবে কি হবে না বলুন? যারা এর বিরুদ্ধে লড়াই করতে চান হাত তুলে দেখান তো। আপনারা লড়াই করতে চান তো নাকি? লড়াই করতে গেলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আর এই জায়গাটায় তৃণমূল বিজেপি সুকৌশলে আপনাকে আমাকে আলাদা করে দিচ্ছে। কিভাবে আলাদা করেছে? ওরা করে দিচ্ছে। অপরাধীর ধর্ম নিয়ে আলাদা করছে, ক্রিমিনালের ধর্ম নিয়ে আলাদা করে দিচ্ছে, যাতে একসাথে লড়াই করতে পারেন। আজকে আমি বিবি রাইট গ্রামে আছি। শুধু বিবি রাইট গ্রাম নয়, সারা রাজ্যে ঘুরে দেখুন। 2012 সাল থেকে 2024 এই 12 বছরের মধ্যে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। কেন আপনি আমি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, দলবদ্ধ হওয়া দরকার ছিল। তোমার এরা এসেছে, আচ্ছা ঠিক আছে, রক্তদানের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসো। যেখানে আপনাদের কমফোর্ট হবে আপনারা সেখানে থাকুন, কোনো সমস্যা নেই। আমাদের রক্তদান মঞ্চে নিয়ে যাও না, ভিতরে নিয়ে যাও না একটু। তো ওই 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কার হয়েছে? ক্ষতি না হিন্দু না মুসলমান, ক্ষতি হয়েছে গরিব শিশুদের, ক্ষতি হয়েছে আপনার আমার পরিবারের। আপনার আমার পরিবারের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী নির্বিশেষে, মতুয়া, নমশূদ্র সবাই আছে। আপনার আমার পরিবারের মধ্যে যারা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি আমি সেইভাবে কি প্রতিবাদ করতে পারছি? ঐক্যবদ্ধ হতে পারছি? কারণ আপনার আমার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। তো আমাদের আওয়াজ তোলা দরকার। ওই 25,000 প্রাইমারি স্কুলগুলোতে কে পড়ে ভাই? কে পড়ে? কাদের ছেলেরা পড়ে? শুধু কি মুসলমানদের ছেলেরা পড়ে? শুধু কি হিন্দুদের ছেলেরা পড়ে? শুধু কি মতুয়াদের ছেলেরা পড়ে? শুধু কি নমশূদ্রের ছেলেরা পড়ে? না শুধু আদিবাসীদের পড়ে বা অথবা শুধু কি দলিতদের ছেলেরা পড়ে? পড়ে না তো। কাদের ছেলেরা পড়ে? যাদের আর্থিক দুর্বলতা আছে, যারা দিনে কম ইনকাম করে, যারা মাসের শেষে কম খরচ করতে পারে। কারণ কম খরচ করে, ইনকাম কম হলে তো খরচ কম হবে ভাই, ইনকাম বেশি হলে খরচ বেশি করবে। তাদের ছেলেরা পড়ে। তার মধ্যে দলিত আছে, আদিবাসী আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, বাউরি আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সমগ্র সমাজের মানুষ আছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। ওই প্রাইমারি স্কুলগুলো আজকে খুলতে হবে। আর যে প্রাইমারি স্কুলগুলো এখন চলছে, একটা দুটো টিচার দিয়ে 450-500 ছেলেপুলে আছে, সেইগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। কিন্তু এই আওয়াজ আমাদের উঠছে না। তার পরিবর্তে কি উঠছে? ধর্মের ধ্বজাধারীদের হাতে, মানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। স্বঘোষিত ধার্মিক যারা, প্রকৃত ধার্মিক অন্য ধর্মকে করে দিয়ে অবজ্ঞা করতে পারে না। স্বঘোষিত যারা ধার্মিক অন্য ধর্মের নামে কথা বলে, সেই স্বঘোষিত ধর্মগুরুদের পাল্লায় পড়ে গিয়ে আমরা হিন্দুকে মুসলমান আমরা চিনতে শুরু করে দিয়েছি। আমরা যখন আমি কত বড় হিন্দু, আমি কত বড় মুসলমান চিনতে শুরু করেছি। আমার স্কুল বন্ধ হচ্ছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি না, ঔষধ পাচ্ছি না, পর্যাপ্ত রিক্রুটমেন্ট থাকার দরকার সেটা পাচ্ছি না।
যখন আমি নিজেকে হিন্দু বলে চিনতে শিখেছি, নিজেকে যখন মুসলমান বলে চিনতে শিখেছি, অর্থাৎ নিজের আইডেন্টিটি নাকি এতদিন ছিল না, ধর্মীয় পরিচয় নাকি এতদিন ছিল না, এখন নতুন করে শিখতে শুরু করেছি, তখনই আমার একটা একটা সাংবিধানিক যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে যাচ্ছি। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কি? আমি ক্ষুধার্ত, সরকার আমাকে খাদ্যের ব্যবস্থা করবে। ফান্ডামেন্টাল রাইটস। আপনি ক্ষুধার্ত, সরকার আপনার খাদ্যের ব্যবস্থা করছে? যদি করতো, এই বছরের বলছি 2025 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2025 সালের ডেটা আপনাদের বলছি, 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে। তার মধ্যে আমার মহান ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংবিধান, লিখিত সংবিধান, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আছে, সেই দেশে 123টি দেশের মধ্যে পৃথিবীর 101 নম্বর স্থানে আমরা পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সূচকের সংখ্যা বাড়ছে। আমার দেশের মানুষ হয় কেউ একবেলা না খেয়ে ঘুমাচ্ছে, একবেলা কি দুবেলা না খেয়ে ঘুমাচ্ছে, সংখ্যা বাড়ছে। রাষ্ট্রের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? সংবিধান সম্মত ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটসে বলছে আমি ক্ষুধার্ত, আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে। যদি সরকার সত্যিকারের খাদ্যের ব্যবস্থা করত, তাহলে ক্ষুধার সূচকে 123টি দেশের মধ্যে 101 নম্বর পিছন দিকে আমরা পৌঁছে যেতাম না। তাহলে সরকার খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়টা সরকারকে প্রশ্ন করার দরকার তো। তা আপনি কি প্রশ্ন করছেন? তা করছেন। আপনি কি করছেন? আপনি কত বড় হিন্দু, আপনি কত বড় মুসলমান, তার প্রতিযোগিতায় লেগে পড়েছেন, নিজের সাথে নিজেই প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। তাহলে কি হচ্ছে? আপনি আপনার সাথে যখন প্রতিযোগিতায় লেগেছেন, আপনি আপনার পাশের বাড়ির রাম কাকার সাথে, পাশের বাড়ির রহিম চাচার সাথে, পাশের বাড়ির অনিকেতের সাথে, পাশের বাড়ির মাহফুজের সাথে প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। কে কত বড়? এত বড় টিকা দেবে না, এত বড় পাঞ্জাবি পড়বে, তার লড়াই আপনি নেমে গিয়েছেন। আর আপনার পেটে ভাত জুটছে না, সেই হোশ আর আপনার নাই। আওয়াজ তুলতে হবে। আপনাকে লড়াই কি করতে হবে? আপনাকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার লড়াইটা চলবে, বাইরের মাইকটা অফ করে দাও। আপনার লড়াইটা চলবে ক্ষুধার্তর মুখে ভাত তুলে দেওয়ার জন্য। তো আমাকে একজন প্রশ্ন করেছিল, আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব, যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন, মানে পরে কিছু বলতে চাইছিল। আমি বললাম ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন করতে হবে না। মিসকাতুল মাসাবি হাদিস শরীফে, আরো হাদিস শরীফে আছে বাবু তোয়াম, খাদ্য পর্ব। ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? সাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে, উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও। আমি সেই আদর্শে আদর্শিত, আমার শিক্ষক, আমার গুরু, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়ে আরবের ভূমিতে হিন্দু আছে, আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই সময়ে আজ থেকে 1500 বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। একবারের জন্য তিনি শিক্ষা দেননি। তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মৌলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম। তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য? 4টে ফ্ল্যাট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই। আপনাকে অস্বীকার করেন কে এটাকে? হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই ভয়, বুঝতে পারছেন? তাহলে আমি তো হয়ে যেতে পারতাম। আমি সেখানে ভয়টা কেন করেছি? আমি আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি। সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি। বিভিন্ন ক্ষেত্রে সেইগুলোকে আমি প্রয়োগ করি। তো আমার লড়াইটা আজকে কি?
101 নম্বরে কেন থাকবে 123টি দেশের মধ্যে? আমার লড়াইটা কি? যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন? আফ্রিকার দুটো দেশে কান্ট্রির পরে, আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরে ভারতবর্ষের স্থান। এখানে এত শিশুরা অপুষ্টিতে ভোগে। আর এদিকে